गुड इवनिंग एवरीवन। आज के वेस्ट बेंगल जो नार्सिंग एएनएम এবং জিএনএম এন্ট্রান্স যে एग्जाम ছিল তার অ্যানসার শিট সাথে ব্যাখ্যা আমি আলোচনা করছি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন ছিল ইয়েতে যে নিচের থেকে সঠিক জোড়টি খুঁজে বের করো। সঠিক জোড় এখানে দেখো চারটে জোড় আছে, বলছে কোন জোড়টি সঠিক। এখানে অ্যানসার হচ্ছে এ অগ্নাশয়, কারণ অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। হ্যাঁ, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে বের হয় ইনসুলিন গ্লুকাগন অর্থাৎ হরমোন বের হয়, অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পার্টটা হচ্ছে অন্তঃক্ষরা পার্ট, অন্যদিকে অ্যাসাইনাল পার্টটা হচ্ছে বহিঃক্ষরা পার্ট। বহিঃক্ষরা পার্ট থেকে কিন্তু বিভিন্ন রকম উৎসেচক যেমন ট্রিপসিন, ইরিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, লাইপেজ এই সমস্ত এনজাইম তৈরি হয়। তার মানে অগ্নাশয় কিন্তু একটা মিশ্র গ্রন্থি, আর কিন্তু কেউ কোনো মিশ্র গ্রন্থি এখানে নেই। নেক্সট, এরপরে দেখো যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি। আমরা জানি যে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে ব্যাকটেরিয়া প্রধানত দুটো ভাবে, একটা আছে সিম্বায়োটিক পদ্ধতিতে, অর্থাৎ যেমন রাইজোবিয়াম, এই রাইবোজিয়াম কিছু সিম জাতীয় উদ্ভিদের মূলের সাথে কিন্তু ওরা সহাবস্থান থেকে কিন্তু সরাসরি নাইট্রোজেনকে কিন্তু সংবন্ধন করতে পারে। আরো কিছু ব্যাকটেরিয়া আছে যারা স্বাধীনভাবেও কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, কিন্তু এইখানে যে অপশন দেওয়া আছে তার মধ্যে কিন্তু একমাত্র রাইজোবিয়ামটাই কিন্তু কারেক্ট, আর কেউ কিন্তু সেরকম এই নাইট্রোজেন ফিক্সিং করতে পারে না। সুতরাং সি হচ্ছে आंसर কারেক্ট। তারপর হচ্ছে যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলা হয়, দেখো ওভিপেরাস। ওভিপেরাস যারা ডিম পাড়ে অর্থাৎ বিশেষ করে পক্ষী জাতীয় প্রাণী। তারপরে হচ্ছে যে হুইচ ইজ দা ন্যাচারাল অক্সিন। দেখো অক্সিন টু টাইপ হয়, একটা আছে ন্যাচারাল অক্সিন যেটা উদ্ভিদ দেহেই তৈরি হয়, যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তার একটা বেস্ট এক্সাম্পল। এই দেখো অপশন সি তে আছে। বাকিগুলো কিন্তু সমস্ত আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে তৈরি করা যেতে পারে। সুতরাং অ্যানসার হচ্ছে সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তারপর একটা দেখো বলা আছে যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোনটি থাকে না। দেখো অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামাইনো গ্রুপ থাকে, একটা কার্বক্সিল গ্রুপ থাকে, অর্থাৎ অ্যামাইনো গ্রুপ থাকবে, কার্বক্সিল গ্রুপ থাকবে, এই দুটো হচ্ছে কমন। আর অন্যদিকে দেখো বি অপশনে কিন্তু ওএইচ আছে। দেখো সেলিন, থ্রিওনিন, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলোই কিন্তু ওএইচ গ্রুপ থাকে, অর্থাৎ ওএইচ গ্রুপ কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু এই সায়ানো গ্রুপ কোন অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকে না। সুতরাং অ্যানসার হচ্ছে ডি। তারপর একটা দেখো যে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে বিভিন্ন এনজাইম উৎসেচক ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো বিভিন্ন বিশেষ করে প্রোটিন জাতীয় পদার্থ কিন্তু আমরা উৎপন্ন করতে পারি, অর্থাৎ জিনের মডিফিকেশন করে কিন্তু আমরা আমাদের যে আকাঙ্ক্ষিত যে প্রোটিন, যেমন ইনসুলিন কিন্তু একটা আমরা জানি ইনসুলিন কিন্তু একটা প্রোটিন, এবং এই প্রোটিন জাতীয় যে আমরা বলবো হরমোনটা, ইনসুলিন একটা হরমোন যেটা আমাদের রক্ত শর্করার মানটাকে নরমাল রাখতে সাহায্য করে। সুতরাং এই ইনসুলিন, এই যে মার্কেটে এত ইনসুলিন আছে, এত ডায়াবেটিক রোগী, যদি মানে বাইরে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং যদি না হতো, সত্যি কথা বলতে যে এত ইনসুলিন আমরা পেতাম না, ফলে অকালে কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা মারা যেত। সুতরাং অ্যানসার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর আসছে দেখো যে আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রব্য। দেখো ভিটামিনকে আমরা দ্রব্যতন্ত্রে দুটো ব্যবহার করা হয়, একটা জলের দ্রব্য আর ফ্যাটের দ্রব্য। জলের দ্রব্য হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, আর ফ্যাটের দ্রব্য হচ্ছে এডিইকে। দেখো তার মধ্যে কিন্তু এই টোকোফেরল, এইটাই একমাত্র হচ্ছে আমাদের যে ফ্যাটের দ্রব্য। ভিটামিন আর নিয়াসিন, থিয়ামিন, রাইবোফ্লাভিন এগুলো সমস্ত জলের দ্রব্য, এরা হচ্ছে বি কমপ্লেক্সের মধ্যে পড়ে ভিটামিন। আচ্ছা, সুতরাং
অ্যান্সার হচ্ছে টোকোফেরল। তারপরটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ ব্রেন রেগুলেট বডি ব্যালেন্স, আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে কিন্তু চোখ কান বুঝে সেরিবেলাম। যেমন আমাদের চিন্তা ভাবনা শক্তি এইগুলো কথাবার্তা বলা সবকিছু কিন্তু কন্ট্রোল করে সেরিবেলাম, সেরিব্রাল কর্টেক্স অর্থাৎ গুরু মস্তিষ্ক, আর সেরিব্লাম কিন্তু আমাদের কি ভারসাম্য রক্ষা করে। আচ্ছা, তারপরে নাম্বার অফ এয়ার স্যাক প্রেজেন্ট ইন ইজিয়ন, অর্থাৎ পায়রার শরীরে কিন্তু আমাদের 9টি কিন্তু এয়ার স্যাক থাকে, তার মধ্যে 4 জোড়া থাকে, 4 দুগুণে 8, আর একটা মিডল সিঙ্গেল থাকে, অর্থাৎ 4 জোড়া 4 দুগুণে 9 8, আর একটা থেকে সিঙ্গেল, সুতরাং 9টি। আচ্ছা, তারপরে আসছে যে এই এ ক্রস বিটুইন আনলাইক অর্গানিজম, যখন দেখা যাচ্ছে দুটো ভিন্ন সদৃশ অর্থাৎ একে অপরের সাথে মিল নেই, এরকম কোন জীবের যখন ক্রস ঘটানো হয় তখন তাকে বলা হাইব্রিড। হাইব্রিড হাইব্রিড মিশ্র, সুতরাং হাইব্রিডাইজেশন এই প্রক্রিয়াকে বলা হচ্ছে। তারপরে হচ্ছে দেখো হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউট অফ ফুড চেইন, অর্থাৎ এই জোনের মধ্যে ফুড চেইন, দেখো ফুড চেইনের নিয়ম হচ্ছে খাদ্য খাদক সম্পর্কের জন্য বজায় থাকে সবসময়ের জন্য, কি ট্রপিক লেভেলের নিচে যারা থাকে তার থেকে উপরে যারা থাকে তারা নিচু লেভেলের জীবদের খায়। সুতরাং আমাদের উৎপাদক হচ্ছে কি ঘাস জাতীয়, সবার ক্ষেত্রে উৎপাদক হচ্ছে ঘাস, আর সেইগুলোকে উচ্চতর প্রাণীরা প্রাথমিক খাদক। ওকে, এখানে দেখো ছাগল হচ্ছে প্রাথমিক খাদক, যেমন অ্যান্সারটা হচ্ছে বি কারেক্ট। ঘাস খাদ্য উৎপন্ন করে সৌরশক্তির সাহায্যে, ওকে, শ্বসন প্রক্রিয়ায়, আর সেই খাদ্যকে খায় ছাগল। ছাগল ঘাস খায়, অর্থাৎ এই ছাগল হচ্ছে কি এক্ষেত্রে প্রাইমারি খাদক, এ হচ্ছে উৎপাদক, আর আমরা হচ্ছে গৌণ খাদক মানুষ। ওকে, আর কোনটাই কিন্তু সেরকম দেখো মিল নেই, এখানে তো প্রত্যেকটাই হচ্ছে উৎপাদক। ওকে, আর এখানে দেখো ছাগল গরু হাতি, এখানে প্রত্যেকটা খাদক, এটা হতেই পারে না। ওকে, এক্ষেত্রে একটা ঠিক ছিল, দেখো কিরকম ডিতে ঘাস খাদ্য উৎপন্ন করে, ঘাসকে মাছ খায় না, খায় কিন্তু ছাগল। সুতরাং এইটা হবে না, অ্যান্সার হচ্ছে কারেক্ট বি। তারপরে বলছে যে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। হিমোগ্লোবিন থেকে দেখো আমাদের যকৃতে লৌহ রক্তকণিকা ভেঙে বেরিয়ে আসে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন সেইটা কিন্তু প্রথমেই ভেঙে যায় হিম এবং গ্লোবিন। ওকে, সুতরাং প্রথম তৈরি হয় হিম, তারপরে হিমটা যখন, হিমটা একটা রিং স্ট্রাকচার, সেই রিংটা যখন ভেঙে যায় তখন তার নাম আছে বিলিভার্ডিন। বিলিভার্ডিনটা আবার মডিফাই হয়ে তৈরি হয় বিলিরুবিন। তার মানে হিম তৈরি হয়, বিলিভার্ডিন তৈরি হয়, বিলিরুবিন তৈরি হয়, লেসিথিন কিন্তু তৈরি হয় না, কারণ লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড, বিশেষ করে কোষ পর্দার প্রধান ফসফোলিপিড মানে লিপিড। সুতরাং লেসিথিন কিন্তু কখনো তৈরি হয় না, কারণ এটা হচ্ছে টাইপ অফ কি লিপিড, যেটা কখনো আরবিসি ভাঙনে মানে হিমোগ্লোবিন থেকে তৈরি হয় না। ওকে, সুতরাং এখানে आंसर আছে বি। তারপরে মেন্ডেল ইজ as a popular for অর্থাৎ কি জন্য মেন্ডেল বিখ্যাত আমরা জানি। মেন্ডেল এই উত্তরাধিকার সূত্র দিয়েছিল, ল অফ ইনহেরিটেন্স। ওকে, সুতরাং আমরা आंसर হচ্ছে এখানে কি বি। আচ্ছা, অন্যদিকে কোষ থিওরি, আমাদের কোষ থিওরি কে দিয়েছিল? সোয়ানসরাইডন কোষ থিওরি দিয়েছিল, সেল থিওরি। লিঙ্কেজ মর্গ্যান, ঠিক আছে, কিন্তু মর্গ্যান আবিষ্কার করেছে লিঙ্কেজ। অরিজিন অফ স্পিসিস, দেখো আমরা জানি এইগুলো হচ্ছে সেই উৎপত্তিগত যে বিভিন্ন ব্যাখ্যা। ওকে, সেইগুলো সেখানে ধরো সেই ল্যামার্ক বলো ডারউইন বলো তাদের এই ইয়েগুলো এর সাথে কোনো মিল নেই। আচ্ছা, সুতরাং আমাদের এই মেন্ডেল কিন্তু মেন্ডেলের সাথে মিল হচ্ছে আমাদের কি যে ল অফ ইনহেরিটেন্স। তারপর হচ্ছে কি যে কোন অরণ্যে যখন কোন একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? কোন প্রকার সংগ্রাম দেখা যায়? একটা বাস্তুতন্ত্রে বা কোন একটা অরণ্যে যখন দেখা যাচ্ছে যে কোন একটা বিশেষ প্রজাতি বহু সংখ্যক বেড়ে গেল, ওকে, ধরো হরিণ প্রচুর সংখ্যক বেড়ে গেল কোনো কারণে, তখন হবে হরিণের সাথে হরিণের কিন্তু একটা কি একটা তোমার কম্পিটিশন চলবে। কিসের জন্য? খাবারের জন্য, কারণ হরিণে ঘাস পাতা খায়। সুতরাং
খাদ্যের জন্য কিন্তু ওদের নিজেদের মধ্যে একটা কি যুদ্ধ বাঁধবে। এছাড়া ওই অরণ্যে ঘাস আরো যারা খায়, ঠিক আছে, হরিণ হোক বা তোমার ওই ছোট ছোট ওই কি বলছি আরো যে সমস্ত মানে প্রাণীরা থাকে, হ্যাঁ, যারা ঘাস খায় তাদের পক্ষে তো মুশকিল হয়ে গেল। ওকে, যে সমস্ত প্রাণীরা ঘাসকে বাঁচে আর কি, তাহলে যেমন জিরাফ, সেও তো সেই ঘাস পাতা খায়, মুশকিল হয়ে গেল। তখন এই হরিণের সাথে ওদের আবার কি কম্পিটিশন হবে। তার মানে হরিণ নিজেদের মধ্যে একটা হবে ইন্ট্রাস্পেসিফিক অন্ত প্রজাতি, আর একটা অন্য প্রজাতির সাথেও কিন্তু এই কম্পিটিশন চলবে, অর্থাৎ আন্ত প্রজাতি। অ্যান্সার দুটোই হবে সি। তারপরে হুইচ আছে অ্যাগ্লুটিনিন, অ্যাগ্লুটিনোজেন and which agglutinin are present in blood group B। দেখো ব্লাড গ্রুপ ল্যান্ড কার্ল যে আমাদের ল্যান্ডস্টেন আমরা দেখেছিলাম যে ওনারা কিন্তু উনি ল্যান্ডস্টেনের যে ওই কি বলবো আর কি ব্লাড গ্রুপিংটা করেছিল, সেই ব্লাড গ্রুপিং কিন্তু মেইন ফান্ডা ছিল যে আরবিসির গায়ে কোন টাইপের অ্যাগ্লুটিনোজেন থাকে। এই কার্ল ল্যান্ডস্টেইনার কিন্তু ওই সেই আরবিসির পর্দায় যে অ্যাগ্লুটিনোজেন অ্যান্টিজেন, অ্যান্টিজেনের আরেক নাম আছে অ্যাগ্লুটিনোজেন আর অ্যান্টিবডি আরেক নাম অ্যাগ্লুটিনিন। যাদের ক্ষেত্রে বি অ্যান্টিজেন থাকবে তথা বি অ্যাগ্লুটিনোজেন থাকবে তারা হচ্ছে ব্লাড গ্রুপ বি। আর আমরা জানি সমগোত্রীয় অ্যান্টিজেন অ্যান্টিবডি এক জায়গায় থাকতে পারে না, অর্থাৎ বি অ্যাগ্লুটিনোজেনের সাথে কোনোদিনও বিটা অ্যাগ্লুটিনিন থাকতে পারে না, অবশ্যই থাকবে কি এ অ্যাগ্লুটিনিন। এ কে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে কি দেখো এই যে অ্যান্টি এ। ওকে, মানে আলফা অ্যাগ্লুটিনিন কে অনেক ক্ষেত্রে বলা হয় কি অ্যান্টি এ। সুতরাং অ্যানসার হচ্ছে সি কারেক্ট। তারপর হচ্ছে যে দেখো নাইট্রোজেন ডিএনএ তে থাকে না কোনটি, কোন নাইট্রোজেন বেসটি ডিএনএ থাকে না আমরা জানি, একদম সিম্পল, ছোটবেলা পড়েছি ইউরাসিল। আচ্ছা, তারপরে হচ্ছে যে নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদের জননাঙ্গ নয়। দেখো ডিম্বাশয় অবশ্যই স্ত্রীদের, জরায়ু অর্থাৎ এই ডিম্বাশয়ের জন্য ডিম্বাণু বের হয়। ওকে, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে যাওয়ার সময় শুক্রাণুর সাথে ওদের কি ফার্টিলাইজেশন ঘটে, যে ভ্রূণ তৈরি হয়, সে ভ্রূণকে জরায়ুতে কি রোপিত হয়। তার মানে এই তিনটেই হচ্ছে মহিলাদের দিয়ে থাকে, আর পুরুষদের থাকে কিন্তু ভাস ডিফারেন্স টেস্টিসে থাকে আর কি। তারপর হচ্ছে যে নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে, হিস্টোন প্রোটিন। হিস্টোন 8টা হিস্টোন প্রোটিন, 4 টাইপ অফ হিস্টোন প্রোটিন ডবল করে থাকে পেয়ার পেয়ার। 8টা হিস্টোন প্রোটিনকে ঘিরে 1.3/4 আবার পার্ট থাকে হচ্ছে ডিএনএ, সেই পার্টটাকে বলা হচ্ছে টোটাল গঠনটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। সুতরাং নিউক্লিওজোমের পরে থাকে হিস্টোন প্রোটিন, বাইরে থাকে ডিএনএ। তারপরে থাইরক্সিন ইজ সিক্রেটেড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং গ্ল্যান্ড। সিম্পল কোশ্চেন, থাইরক্সিন হরমোন অবশ্যই থাইরয়েড গ্ল্যান্ড থেকেই ফলিত হয়। তারপর হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট গ্রুপ ইজ নট স্পারমাটোফাইট। দেখো স্পারমাটোফাইট তারা কিন্তু একটু উন্নত উদ্ভিদ। ওকে, তাই আমরা স্পারমাটোফাইট কিন্তু দেখো যে শুরু হয় জিমনোস্পার্ম এবং মানে জিমনোস্পার্ম থেকে। সুতরাং এই অ্যালগাই, তারপর তোমার এই ব্রায়োফাইট, টেরিডোফাইট, এই টেরিডোফাইট পর্যন্ত কিন্তু স্পারমাটোফাইট নয়। স্পারমাটোফাইট হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। আমরা জানি অ্যাঞ্জিওস্পার্ম এবার দুটো ভাগ, ডাইকট একবীজপত্রী দ্বিবীজপত্রী। সুতরাং দেখো মনোকট ডাইকট দুটি অ্যাঞ্জিওস্পার্ম, তারা হচ্ছে স্পারমাটোফাইট, আর অন্যদিকে জিমনোস্পার্ম একটা পুরো গ্রুপ। সুতরাং এখানে आंसर আছে টেরিডোফাইট। টেরিডোফাইট কিন্তু স্পারমাটোফাইট নয়। তারপরে হুইচ ইজ নট সেক পয়েন্ট অফ দ্য সেল সাইকেল। সেল সাইকেলের কোনটি সেক পয়েন্ট নয়। ওকে, দেখো এস কিন্তু সেক পয়েন্ট নয়, বাদ বাকি কিন্তু দেখো জি1 থেকে এস এ যখন সেলটি যাবে তখন একবার চেক হয়, আবার জি2 থেকে এম ফাইনাল, এটাকে বলা ফাইনাল চেক পয়েন্ট, যে সেলটি বিভাজিত হবে কি হবে না, এটা কিন্তু ডিটারমাইন করে হচ্ছে এই স্টেপটা জি2 এম। সুতরাং আর একটা আছে এম আর জি1। ওকে, সুতরাং মাইটোসিস হওয়ার পরে আবার সেটা জি1 এ যখন ঢুকবে তখন একবার জি হলো। সুতরাং এস এ কিন্তু কোনো চেক পয়েন্ট নেই। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ডাইজেস্টিভ এনজাইম ক্যান ডাইজেস্ট প্রোটিন ইন অ্যাসিডিক কন্ডিশন। দেখো আমাদের পরিপাকতন্ত্রে HCl খরিত হয় আমরা জানি পাকস্থলী থেকে।
সুতরাং পাকস্থলীতে যে ডাইজেশনটা হবে, পরিপাক হবে, সেটা কিন্তু অবশ্যই আম্লিক মাধ্যমে ঘটবে। হ্যাঁ, তাই আমাদের পাকস্থলী থেকে বের হয় প্রোটিন ভঙ্গকারী একটা এনজাইম পেপসিন। এই পেপসিন কিন্তু আম্লিক মাধ্যমে, শুধু এবং তীব্র আম্লিক বলতে পারি, মোটামুটি 1.5 থেকে 3 পিএইচ এর মধ্যে থেকে কিন্তু পেপসিনটি কাজ করতে পারে। সুতরাং অ্যান্সার হচ্ছে পেপসিন। তার ফাইন্ড আউট দ্য কারেক্ট অর্ডার। এই অর্ডারটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা প্রতিবর্ত ক্রিয়া, সেটা দেখানো হয়েছে। জাস্ট সিম্পল এক্সাম্পল, আমি এখানে চিমটি কাটলাম, জোরে হয়তো কি হয়েছে, একটা মশা কামড়ালো এখানে। সুতরাং এখানে কি উদ্দীপনাকে দিচ্ছে মশা, এখানে গ্রাহক থাকবে, গ্রাহক সেই উদ্দীপনাটা গ্রহণ করবে, তারপরে সেন্সরি নিউরনের মাধ্যমে ওই উদ্দীপনাটা আমাদের ব্রেনে যাবে, ব্রেনে সেটা অ্যানালাইসিস হবে, হওয়ার পরে সেইখান থেকে আবার ব্রেন মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেখান থেকে আবার আরেকটা সংকেত সে কি করবে, এই দেন পাস করাবে আর কি, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আবার পেরিফেরালে চলে আসবে। সেটা হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন সবসময়ের জন্য মনে রাখবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল নার্ভাস মানে পেরিফেরির দিকে কিন্তু বাহিত হয় এবং উদ্দীপনা বহন করে বিশেষ করে পেশিতে নিয়ে যায়। পেশি হচ্ছে কারো, এই দেখো শুধু এখানে মশা কামড়িয়েছিল, মশা রিসেপ্টর, ঠিক আছে, মশা যে উদ্দীপনা বললো, তারপরে রিসেপ্টর গ্রহণ করলো, সেন্সরি নিউরন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন, সেখান থেকে আবার কি মোটর নার্ভাস সিস্টেম ইফেক্টর কারো অ্যাকশন, এই যে মশাকে আমি মেরে দিলাম। সুতরাং সিম্পল আনসার হচ্ছে বি। তারপরে হচ্ছে যে মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? আমরা ছোটবেলা থেকে জানি আমাদের অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ। তারপরে আছে বলছে কোষচক্রের ইন্টারফেজের কোন উপদেশায় ডিএনএ পরিমাণ 2C থেকে 4C হয়, মানে ডবল হয়। যেখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটে সেখানে ডিএনএ এর পরিমাণ ডবল হয়, যা ছিল ডবল হয়। কিন্তু মনে রাখবে এই এস দশায় যেখানে রেপ্লিকেশন হয় ডিএনএ, সেখানে ক্রোমোজোমের কিন্তু ভাগ হয় না, ক্রোমোজোম নাম্বার সেম থাকবে, ওকে, ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হবে না, কিন্তু ডিএনএ এর পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2C থাকলে 4C হবে। যদি M1 দশায়, এই G1 দশায়, এই G1 দশায় 2C থাকলে S দশায় 4C হবে, G2 দশায় আসলে 4C থাকবে, ওকে। সুতরাং এখানে বলা হয়েছে যে যেহেতু S দশায় কিন্তু ওটা কি হচ্ছে 2C থেকে 4C হচ্ছে, সুতরাং অ্যানসারটা হচ্ছে কি S অর্থাৎ বি। তারপর হচ্ছে কি যে নিম্নলিখিত মধ্যে কোনটির সাথে সন সেল সম্পর্কিত? সন সেল কার সাথে রিলেটেড? সন সেল হচ্ছে মনে রাখবে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের এই যে মাইলিন শীট তৈরি করে। সুতরাং নিউরনের যে অ্যাকশন, সেই অ্যাকশনে এরকম ভাবে কি পেঁচায় আর কি, পেঁচিয়ে 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 প্রায় 100 কোনা পাক খায়, পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে হচ্ছে মাইলিন শীট। সুতরাং মাইলিন শীট, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীট তৈরি হয় কি এই সন সেল দ্বারা। আর কোথায় তৈরি হয়? অ্যাক্সনে। সুতরাং অ্যানসার হচ্ছে অ্যাক্সন। তারপর একটা হচ্ছে যে ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থের উপস্থিত থাকে? কাইটিন। কাইটিন হচ্ছে একটা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, তার হচ্ছে একটা হোমোপলিমার, ওকে, একটা হোমোপলিস্যাকারাইড এই কাইটিন, ওকে, মনে রাখবে হোমোপলিস্যাকারাইড। কোথায় কোথায় থাকে? বিশেষ করে শক্ততে। দেখো দেখো উদ্ভিদের ক্ষেত্রে মোটামুটি ছত্রাকার লাইকেন এদের কোষ প্রাচীরে থাকে কাইটিন। এছাড়া প্রাণীদের ক্ষেত্রে আর্থ্রোপোডদের, এই মাকড়সা আমরা যে ওই চিংড়ি মাছ খাই তার যে ফ্লোক, এই সবগুলোই কিন্তু তৈরি হয় কাইটিন দ্বারা। সুতরাং এখানে ছত্রাকের যদি বলা হয়েছে একটা, সুতরাং কাইটিন আনসার। তারপরে বলছে যে বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ, এটা ছোটবেলা থেকে আমরা জানি, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, আনসার বি। তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং কজ বায়োম্যাগনিফিকেশন? বায়োম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন, অর্থাৎ বাস্তুতন্ত্রে খাদ্য সম্পর্কের ভিত্তিতে আমরা দেখব যে কিছু কিছু আছে নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট, অভঙ্গুর যে পলিউটেন্টগুলো, বিশেষ করে ডিডিটি, ওকে, এই ডিডিটি হচ্ছে একটা নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। এ হচ্ছে কি যে প্রাথমিক খাদ্যকে যতটুকু থাকবে, দ্বিতীয় খাদ্যকে তার থেকে বেড়ে যাবে, তৃতীয় খাদ্যকে তার থেকে বেড়ে যাবে, চতুর্থ খাদ্য তার থেকে বেড়ে যাবে, এইভাবে কিন্তু খাদ্য সম্পর্কের ভিত্তিতে কিন্তু এটা বেড়ে যায়। আর এটা অবশ্যই কিন্তু একটা জলজ বাস্তুতন্ত্রে দেখা যায় এবং
যদি ডিডিটি দ্বারা জল দূষণ হয় তখন হচ্ছে ধরো কোনো একটা পুকুরে ডিডিটি, ঠিক আছে, যে কোনো ভাবে সেখানে ডিডিটি দূষণ হয়েছে, সুতরাং ওই পুকুরের মাছগুলোই কিন্তু এই বায়োম্যাগনিফিকেশন ঘটবে, তার মানে জল দূষণের মাধ্যমে বায়োম্যাগনিফিকেশন ঘটে। তারপরে বলছে আচ্ছা বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? দেখো এটা মানে ম্যাক্সিমামটা 6, আমি 6টাই দিয়েছি, কিন্তু এটা আছে অ্যাকচুয়ালি 22টা। কেন এর এই কোশ্চেনটা এখানে করেছি আমি বুঝতে পারলাম না, ঠিক আছে, অ্যাকচুয়ালি কোনোটাই অ্যানসার হয় না, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম 6, আমি 6টাই করেছিলাম, এই একটা কোশ্চেনে ডাউট হলো। ওকে, তারপরটা দেখে নাও, এইবার হচ্ছে দুটো করে অ্যানসার থাকবে। দেখো যে রিজেনারেশন, পুনর্জন্ম কোথায় দেখা যায়? কিছু কিছু অ্যানিমেলে হচ্ছে পুনর্জন্ম, অর্থাৎ কোনো অংশ মানে নষ্ট হয়ে গেলে বা খুলে পড়ে গেলে তাহলে কিন্তু সে জায়গায় রিজেনারেশন প্রক্রিয়া আবার কি সে অঙ্গটা আবার নতুন করে তৈরি হয়। তার মধ্যে দেখে নাও যে অক্টোপাস, প্ল্যানারিয়া এবং হাইড্রা, এদের কিন্তু রিজেনারেশন ঘটে, অ্যামিবার কিন্তু রিজেনারেশন ঘটে না। সুতরাং বি সি ডি তিনটেই হচ্ছে কারেক্ট অ্যানসার, কারণ জানো এই ক্যাটাগরিতে কিন্তু মোর দ্যান ওয়ান অ্যানসার। ওকে, মানে একটাও হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, যে কোনো অ্যানসার হতে পারে। সুতরাং এখানে তিনটে অ্যানসার কারেক্ট। মেটাবলিক ডিসঅর্ডার ডিপেন্ড আপন দ্য ফাংশন অফ, আচ্ছা এখানে বলা হয়েছে যে মেটাবলিক ডিসঅর্ডার, বিপাকীয় মেটাবলিক ডিসঅর্ডার মেইনলি কিন্তু বলে দিলাম মেটাবলিক ডিসঅর্ডার, যেমন আমাদের এই ডায়াবেটিক মেলাইটাস, এটা কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার। ওকে, তারপর তোমার হচ্ছে তোমার ওই ফ্যাটি লিভার, এটা মেটাবলিক ডিসঅর্ডার। সুতরাং বিশেষ করে অগ্নাশয় এবং যকৃতে যদি মানে লিভারের ওকে যদি কোনো ফাংশন ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে কিন্তু এই মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে আর কি। হ্যাঁ, সুতরাং সি এবং ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর অক্সিজেনেটেড ব্লাড এন্টার দ্য হার্ট থ্রু, আমরা জানি লেফট দিকের পার্টটা, অর্থাৎ বাম অলিন্দ, বাম নিলয়, বাম অলিন্দে হচ্ছে ফুসফুসীয় শিরা মাধ্যমে বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে বাম অলিন্দে আসবে, বাম অলিন্দ থেকে মাইট্রাল ভালভ, ওকে, সে যখন ওপেন হবে যাক তখন ওই ব্লাডটা আবার বাম নিলয়ে প্রবেশ করবে। ওকে, সুতরাং বাম অলিন্দ, বাম নিলয় आंसर সি এবং ডি। হুইচ অফ দ্য লিভিং আচ্ছা পার্মানেন্ট টিস্যু আচ্ছা ইন দ্য ম্যাচিউর কন্ডিশন, ভালো কথা বলছে লিভিং হতে হবে। দেখো তার মধ্যে প্রথমে এসে এ হচ্ছে ভুল হবে, কারণ সকলেন কাইমা বেসলেন কাইমা কিন্তু মৃত কোষ। ওকে, আর অন্যদিকে দেখে নাও যে এই যে ক্লোরেন কাইমা, প্যারেনকাইমা, আসলে প্যারেনকাইমার একটা টাইপ আছে ক্লোরেন কাইমা যেখানে ক্লোরোফিল থাকে। সুতরাং প্যারেনকাইমা যদি মানে লিভিং হয় অবশ্যই ক্লোরেন কাইমা লিভিং, এই দুটো লিভিং জীবিত অবস্থায়, কারণ এই ক্লোরেন কাইমাতে আছে সালোক সংশ্লেষ ঘটে কারণ ক্লোরোফিল থাকে। ওকে, আর একটা আছে পোলেন কাইমা। সুতরাং এই তিনটেই হচ্ছে বি সি ডি, এরা কিন্তু লিভিং ম্যাচিউর কন্ডিশনে, সুতরাং आंसर বি সি ডি। তারপরটা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশ ক্ষতি করে? এক্সোটিক। এক্সোটিক মানেই হচ্ছে দেখো আমরা বাইরে থেকে ওদেরকে কি আমরা এনেছি, এনে আমরা ক্ষতির মধ্যে পড়ে গেছি। তার মধ্যে একটা আছে দেখো এই পার্থেনিয়াম, জানো পার্থেনিয়াম তো প্রচন্ড ক্ষতিকর, হ্যাঁ শ্বাসকষ্টের জন্য যাদের অ্যাজমা তাদের আরো বিপদ, ওকে অ্যালার্জির জন্য খুব বিপদ, আর একটা কচুরিপানা। সুতরাং এই বি এবং সি হচ্ছে এক্সোটিক স্পিসিস যারা আমাদের ক্ষতি করছে। তারপরে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য এজ অফ অ্যাডোলেসেন্স, ঠিক আছে, বয়স সন্ধি কিন্তু হু এর কিন্তু 10 থেকে 19 হু কিন্তু এটা বলেছে। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ম্যাচ ইজ কারেক্ট, কোনটি কারেক্ট? আচ্ছা দেখো একটা আছে এই একনেত্র দৃষ্টি, দেখো আমি সিম্পল ভাবে বলি আর কি, যারা হার্বিভোরস যারা ঘাস খায় তাদের ম্যাক্সিমাম হচ্ছে তাদের একনেত্র। ওকে, দেখো ঘোড়া কিন্তু ঘাস খায়, সুতরাং যারা এই বনে মানে চড়িয়ে বেড়ায় তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে একনেত্র, আর আমরা কিন্তু অবশ্যই দ্বিনেত্র। সুতরাং এক্ষেত্রে কারেক্ট কোনটি? ডি হচ্ছে কি কারেক্ট। ওকে, মানুষ কিন্তু দ্বিনেত্র, একসঙ্গে দুটো চোখ দিয়ে তারা দেখতে পারে। ঠিক আছে, তাহলে 38 হচ্ছে দেখো ক্যাডমিয়াম আচ্ছা কম্পাউন্ড ক্যান কজ, ক্যাডমিয়ামের জন্য কি কি ঘটতে পারে এখানে? ত্বকের ক্যান্সার না, আমি এটা পাইনি, ত্বকের ক্যান্সারের ব্যাপারটা কিন্তু আমি সেরকম মানে বিশ্বাসী নই, তবে ফুসফুসের ক্যান্সার কিন্তু হয়
ক্যান্সার আর একটা কিডনির ক্যান্সার, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফুসফুস ক্যান্সার এবং কিডনি ক্যান্সার, এই দুটোর মেইন কজ হচ্ছে ক্যাডমিয়াম পলিউশন, ক্যাডমিয়াম জাত। বাদবাকিগুলো কিন্তু মস্তিষ্কের ক্যান্সার আমি রিপোর্ট পাইনি, লিভারের ক্যান্সার এটাও 100% কিন্তু রিপোর্ট বলা, তার মধ্যে বিটা হচ্ছে কারেক্ট, ফুসফুসের ক্যান্সার আছে 100% কারেক্ট, বাদবাকি কিন্তু ডি হলেও হতে পারে। আমি কিন্তু ডিটা অ্যানসার দিতে পারলাম না, কারণ এরকম কোনো প্রুফ সেরকম খুব একটা পাওয়া যায়নি, বি কিন্তু পাওয়া গেছে। তারপরে দ্য প্রসেস অফ এনগালপিং ফুড এন্ড ওয়াটার বাই অ্যামিবা। দেখো অ্যামিবা যখন খাদ্য গ্রহণ করে শক্ত বস্তু বলে তাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, হ্যাঁ, আর যদি জল খায় তাকে বলা হচ্ছে পিনোসাইটোসিস। সুতরাং অ্যানসার আছে ফ্যাগোসাইটোসিস মানে বি। ওকে, তারপরে হচ্ছে 40 দেখো 40 বলা আছে টাইগার প্রজেক্ট, ভারতে বর্তমানে টাইগার প্রজেক্ট কোনটি কোনটি। যাক এখানে দেখো জলদাপাড়া কিন্তু এক সিঙ্গল গন্ডারের জন্য মানে প্রজেক্ট, হ্যাঁ, অর্থাৎ তোমার এই গন্ডার প্রজেক্ট। আচ্ছা বান্দরবন আর কানহা এই দুটোই মধ্যপ্রদেশের, দুটোই কিন্তু টাইগার প্রজেক্ট, অর্থাৎ বান্দরবন এবং কানহাই এখানে কিন্তু টাইগার সংরক্ষিত করা হয়, হ্যাঁ। আর ভিতরকণিকা কিন্তু মেইনলি বোধহয় ক্রোকোডাইল মানে কুমির, সুতরাং এইটা কিন্তু কুমিরের জন্য বিখ্যাত, হ্যাঁ। ভিতরকণিকা কুমিরের জন্য বিখ্যাত, জলদাপাড়া এক সিঙ্গল গন্ডারের জন্য, আর বি এবং সি অর্থাৎ বান্দরবন কানহা এই দুটো হচ্ছে বাঘের জন্য, ঠিক আছে, প্রজেক্ট, টাইগার প্রজেক্ট। সুতরাং বাইরের অ্যানসারটা আমি এখন বের করলাম, তোমরা এটা মিলিয়ে দেখতে পারো, পরবর্তী যদি টাইম পাই আমি অন্যগুলো চেষ্টা করব। ওকে।